আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আন্দোলন সংগ্রামের একটা অবস্থান দেখতে পাচ্ছি এবং আমার যতটুকু অ্যাকনোলেজমেন্ট আসছে সেটা হচ্ছে যে সরকার একটি শক্ত হাতে কিছু দমন করার জন্য বিএসসিসি চেয়ারম্যানকে মনে হয় আরও বেশি তাগিদ দিয়েছেন। গতকাল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হলে তিনি এই কথাটা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি এ বিষয়ে কিছু জানেন না। সেখানে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সে সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যাবেন। সো বিষয়টি নিয়ে আমরা আরেকটু যদি অনুসন্ধান করি যে বিনিয়োগকারীর সাথে চেয়ারম্যানের যে দ্বন্দ্ব এবং কেন একজন কমিশনারকে পদত্যাগ করানো হলো বা অবসর দেওয়ানো হলো, বা অন্যান্য কমিশনের সাথে সকল কর্মকর্তা কর্মচারী একযোগে কেন আন্দোলনে গেল, তারা কেন কর্মবিরতিতে যাচ্ছে। সো এখানে কিছু শুভঙ্করের ফাঁকি থাকতে পারে কিংবা থলের মধ্যে কালো বিড়াল থাকতে পারে বলে সকলেই মতামত দিয়েছেন। একটি বিভিন্ন পত্রিকায় এসেছে যে গত বছর সেপ্টেম্বর 2024 সালে বেশ কিছু বিষয়ে তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যে 4টি বিষয়ে আপনার একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব শক্তিশালী তদন্ত কমিটি যারা তথ্য দিয়েছে। সেখানে বিষয়গুলো ছিল আইপিও, ক্যাপিটাল রাইজিং ইস্যু, মিউচুয়াল ফান্ড, এনফোর্সমেন্ট অ্যান্ড সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অফ ইস্যুয়ার কোম্পানিজ। এই 4টি ক্যাটাগরিতে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতি এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সো বিএসসিসি চেয়ারম্যান কাছে এই তদন্ত প্রতিবেদন চলে এসেছে। আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি যে বিভিন্ন কোম্পানির আইপিও ইস্যু নিয়ে তাদের প্রবলেম হয়েছে, আইপিওকে তারা অধিক মূল্যায়ন করা হয়েছে, কোনো দুর্বল কোম্পানিকে খুব অতি মূল্যবান কোম্পানি দেখানো হয়েছে, তাদেরকে ভ্যালু বাড়িয়ে দিয়ে বিনিয়োগ বাজারে এনলিস্টেড করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে এবং এনফোর্সমেন্ট করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে। এখন যদি বিএসসিসি চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তিনি যদি এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ পায় এবং সেক্ষেত্রে যদি তিনি সিদ্ধান্ত নেন, আমরা কিন্তু তার সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়া মনে হয় ঠিক হবে না বলে আমি মনে করি। কারণ তার যে দায়িত্ব, অবশ্যই তিনি যদি কাউকে অবসরে পাঠানো বা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন এবং তিনি মানে এই বিষয়গুলো তো আসলে ছোট বিষয় নয়, অবশ্যই একটা গুরুদায়িত্ব বিষয় আছে। তো তার কাছে উপযুক্ত প্রমাণ তথ্য না থাকলে তিনি কিন্তু এই কঠিন সিদ্ধান্ত নিতেন না বা নেওয়ার চিন্তাও করতেন না। বর্তমান দেশের যে প্রেক্ষাপট চলছে এখানে কিন্তু ব্যক্তি আক্রোশের কাজ করার কোনো সুযোগ নেই। অবশ্যই আমার মনে হয় বা যতটুকু আমরা পেপার পত্রিকায় তদন্ত পাচ্ছি, রিপোর্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে প্রায় প্রায় হ্যাঁ সবাই বলছি না, প্রায়। সো এখানে প্রায় 16 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অলরেডি তার একটা মামলা দায়ের করা হয়েছে যে তাকে অবরুদ্ধ করা হয়েছিল, তার সঙ্গে একটা অনৈতিক আচরণ করা হয়েছে, তার দিকে রিমোট ছুড়ে দেওয়া হয়েছে, তাকে ঘরে অবরুদ্ধ করে লাইট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, লিফট বন্ধ করে এক প্রকার জিম্মি করে ফেলা হয়েছে। সুতরাং এই সমস্ত অনেক অভিযোগে তার গানম্যান একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদনের যে রিপোর্টে এসেছে যে তাদের এই 4টি খাতেই তাদের সুস্পষ্ট এবং দাল্লিক প্রমাণ আছে যে তারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত। সো আমি যেহেতু একটি প্রাতিষ্ঠানিক বিষয়, এই সিদ্ধান্তের সাথে আমি অবশ্যই আমার কোনো মতামত তুলে ধরতে চাই না। তবে আমরা মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি, আমি শুধুমাত্র আমার বিনিয়োগকারী ভাই ও বোনদেরকে এই তথ্যটা দিতে চাই, যেহেতু একটি তদন্ত প্রক্রিয়ার অ্যাকশন হচ্ছে বা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে অপরাধীদের খোলস বের হচ্ছে। সুতরাং আমি বিশ্বাস করি যে খুব নিয়ার ফিউচার বাজার একটা ভালোর দিকে যাবে, হ্যাঁ, একটা পজিটিভ সাইন এখানে আমরা বুঝতে পারি। তবে হ্যাঁ, একটি বিষয় ছিল যে উনি আনঅর্গানাইজডভাবে বিভিন্ন আপনার ক্যাপিটাল হাউসগুলোকে পানিশমেন্ট করছিল, বিভিন্ন প্রতিষ্ঠানকে পানিশমেন্ট করেছেন। বাট আমি মনে করি সেগুলোকে একটি অর্গানাইজেশনের মাধ্যমে, একটি সুশৃঙ্খলভাবে, একটি মাধ্যমে সম্মিলিতভাবে একটি পানিশমেন্টের ব্যবস্থা নেওয়া দরকার। কারণ প্রতিদিন যদি বিনিয়োগকারীরা এই পানিশমেন্টের নিউজ বা দুর্নীতির নিউজ বা এই ধরনের অপ্রীতিকর নিউজ নিয়েই যদি হুমড়ি খেয়ে পড়ে, তাহলে এই বাজারে কিছুটা প্যানিক সৃষ্টি হয়। আমরা বিনিয়োগকারী যারা এই বাজারে আছি,
আমাদের সাধারণ বিনিয়োগকারী আছেন বা যারা 96-এর আগে থেকে যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আছেন তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের পোর্টফোলিওতে 90%, 95% আপনার নাই হয়ে গেছে, হ্যাঁ, মাইনাস হয়ে গেছে। সো এটা অনেক অনেক বড় একটি চ্যালেঞ্জের বিষয়। তারা এখান থেকে রিকভার করার অনেক একটি কঠিন বিষয়। যারা নতুন বিনিয়োগকারী এই সময় আছেন তারা এখন একটা স্বর্ণ যুগ আপনাদের জন্য, বাট যারা পুরাতন বিনিয়োগকারী আছেন তাদের জন্য একটি আয়ামে জাহেলিয়া তথা বর্বরতার যুগ। সো একই বক্তব্য আমার মাঝে মাঝে নতুন বিনিয়োগকারীদের জন্য খুব পক্ষে গেলেও পুরাতন বিনিয়োগকারীদের বিরুদ্ধে চলে যায়, যেটা আমি বুঝতে পারি। এখানে অনেকেই রাগান্বিত হন, অনেকেই কষ্ট পান এবং এটাই স্বাভাবিক। বাট আমি কিন্তু সবসময় একটা কথা বলেছি যে আমি কিন্তু সমসাময়িক বিনিয়োগকারী, যারা নতুন বিনিয়োগকারী বা যারা আটকে রয়েছেন কিংবা যারা নতুন বিনিয়োগ করতে চান, আমি কিন্তু তাদেরকে নিয়ে উৎসাহিত করি এইভাবে যে আপনি আপনার শেয়ারগুলো হস্তান্তর করবেন না যদি আপনার মুনাফা না থাকে, লাভ না থাকে। সো আমার অনেক কথাই কিছুটা আপনারা যারা সিনিয়র আছেন তাদের সাথে জুনিয়রদের সাথে একটা সাংঘর্ষিক হয়ে যায়, এটা আমি বুঝতে পারি। বাট তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সুপরিকল্পিতভাবে এগিয়ে যাবেন এবং যারা নতুন বিনিয়োগকারী আছেন আপনারাও এই পুরাতনদের কাছ থেকে একটু শিক্ষা নেবেন যে অধিক মূল্য যখন হয়ে যায়, দাম যখন চরম শিখরে বৃদ্ধি লাভ করে, সেখান থেকে আপনারা বিরত থাকবেন। কারণ আপনি যে দেশে বাস করেন সেই দেশের হাল চাল আপনাকে জানতে হবে। সুতরাং গত সেপ্টেম্বরের যে তদন্ত প্রতিবেদনের নিয়ম অনুসারে যে আমরা দেখতে পেয়েছি, যেটা পত্রিকা, হ্যাঁ, এটা দেখছে যে আইপিও মানে ক্যাপিটাল রেজিং ইস্যুটা আমাদের একটা ভয়ঙ্কর ক্যাপিটাল রেজিং ইস্যু ছিল। সেখানে আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বলেছি বা 9টি কোম্পানি আইপিওর একটি ডিফিকাল্টিজ আছে, একটা প্রবলেম আছে। সেখানে আইপিওকে নিয়ে একটা জালিতে করা হয়েছে। কোনো সময় টাকার বিনিময়ে আইপিওকে অনুমোদন দেওয়া হয়েছে, অনেক সময় আইপিওকে প্লেসমেন্ট করা হয়েছে। অনেক হজবরল আছে আইপিও নিয়ে অনেক কোম্পানির মধ্যে। তার বিশেষ করে রিং শাইন আপনার প্রায় 100 কোটি টাকার একটি কারসাজি আছে আইপিওর ভিতরে। সুতরাং এটা নিয়ে একটা তদন্ত আমরা আশা করছি খুব অতি সত্বর এর প্রতিবেদন প্রকাশিত হবে এবং এটা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে এর বিষয়বস্তু কি। সুতরাং এই ধরনের অনিয়ম যদি থেকে থাকে, যারা এর সাথে জড়িত, অবশ্যই আমরা সাধারণ বিনিয়োগকারী হিসাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান করব এবং মাননীয় চেয়ারম্যান আপনার শক্ত হাতে ভূমিকা পালন করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাবো। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু অবশ্যই কোনো পক্ষপাতিষ্ঠ বা পক্ষপাত করা যাবে না। আপনি অবশ্যই অপরাধীকে অপরাধী বলতে হবে। যারা ভালো যদি থাকে তাদেরকে অবশ্যই আপনি শাস্তির বাহিরে রাখতে হবে। ঢালাওভাবে কাউকে অপরাধী করা যাবে না। এবং আমি আপনার কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিনিয়োগ বাজারকে উত্তরণ করার জন্য, যেহেতু এখন একটা অপরচুনিটি এসেছে যে পাবলিকের অনেকের সুদৃষ্টি বা দৃষ্টি বলেন, অর্থ উপদেষ্টা বলেন, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলেন বা বিভিন্ন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দের একটি দৃষ্টি আকর্ষণ হয়েছে বিনিয়োগ বাজার। বিকজ মানে এটা পর্যায়ক্রমে শুধুমাত্র দাম কমে যাচ্ছে এবং পয়েন্ট হারিয়ে আমরা তলানিতে চলে যাচ্ছি। সো এই ব্যাপারে অনেকের একটা দৃষ্টি এসেছে। সুতরাং আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে এই বাজারকে উত্তরণ করার জন্য কিছু পদক্ষেপ যদি নেওয়া যায়, সবচেয়ে বেশি আমরা আহ্বান করছি যে পদক্ষেপগুলো এটা আমাদের পরে শোনাই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বাইব্যাক আইন চালুকরণ বা চালু করতে হবে, বাইব্যাক আইন। 2 নম্বর হচ্ছে কোম্পানি পরিচালনা পর্ষদ হিসাব বিভাগ কারচুপির মাধ্যমে নো ডিভিডেন্ড কিংবা যত সামান্য দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করছে সেদেরকে সুনজর দেওয়া। ম্যাক্সিমাম কোম্পানি বা যে সমস্ত কোম্পানি কারসাজি করে সেখানে 0.5 বা 1% কিংবা 1.25 বা 0.25 ডিভিডেন্ড দিয়ে তারা বিগ ক্যাটাগরিতে অবস্থান করছে। এটা একেবারেই জালিয়াতি, সুস্পষ্ট প্রমাণ। সুতরাং যে সমস্ত কোম্পানি এই ধরনের কাজ করছে এবং সেই সমস্ত কোম্পানি যখন দাম আবার বৃদ্ধি পাচ্ছে, আপনারা বারবার সেটা তলব করছেন, নোটিশ দিচ্ছেন, দাম বৃদ্ধির কারণ কি জানতে চাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে যে বিষয়টা হচ্ছে যে যখন দাম কমে যাচ্ছে আপনারা সেই ধরনের পদক্ষেপ কেন নিচ্ছেন না? সুতরাং অবশ্যই আপনারা সেই ধরনের পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, আপনারা যখন কিছু কোম্পানিকে আমরা দেখেছি যে দাম যখন বেড়ে যাচ্ছে, আপনার প্রতিদিন বিএসইসি থেকে আপনারা চিঠি দিচ্ছেন যে এটা দাম বৃদ্ধি করার কারণ জানতে চাচ্ছেন। কিন্তু তদ্রূপভাবে যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না, যখন কোনো কোম্পানি 0.25 ডিভিডেন্ড দিচ্ছে কিংবা যখন কোনো কোম্পানি 0.5 ডিভিডেন্ড দিচ্ছে বা 1% ডিভিডেন্ড দিচ্ছে, সেই সময় আপনারা এই জোরালো ভূমিকা যদি না নেন, তাহলে আপনাদের এই সময় যখন দাম বৃদ্ধির সময় যে ভূমিকা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং সকল অনিয়মের বিরুদ্ধে আপনাদের সোচ্চার আহ্বান জানায়। চলমান তদন্ত রিপোর্ট অনতিবিলম্বে প্রদান করুন এবং তদন্ত রিপোর্ট যেটা 3-4টা তদন্ত রিপোর্ট
আপনাদের চলমান রয়েছে, যেটা শেষ হয়ে গেছে, সেটা আপনার সাংবাদিকদের মাধ্যমে আপনি মিডিয়ায় প্রকাশ করুন, যে সকল বিনিয়োগকারী জানতে পারে। নতুবা বিনিয়োগকারীদের যে আস্থার একটু জায়গা তৈরি হয়েছিল, সেই আস্থাটা কিন্তু হারিয়ে যাবে। এবং আইপিওর মাধ্যমে ভালো কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে সংযোজন করুন। বাংলাদেশে অনেক ভালো কোম্পানি রয়েছে এবং তাদেরকে সেই পরিবেশটা করে দিন, এবং অবশ্যই ভালো কোম্পানি যখন বাজারে আসবে তখন আপনার অর্থনৈতিক ফ্লোটা বেড়ে যাবে। এবং বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করুন, এবং এই বাজারকে ত্বরান্বিত করার জন্য প্রণোদনের ব্যবস্থা করুন, যেমন ট্যাক্স কমিয়ে দিন। এবং এই সময়ে যদি আপনি ব্লক মার্কেটে যে লেনদেন হয় সেটা যদি বন্ধ রাখতে পারেন, তাহলে আমার মনে হয় বাজার ঘুরে দাঁড়াতে খুবই সক্ষম হবে বলে বিশ্বাস করি। এছাড়া আমরা আস্থা রাখবো বাজারের প্রতি। আমাদের স্লোগান থেকে আমরা কখনো পিছু পাবো না, নো প্রফিট নো সেল। আমরা এই স্লোগানে ব্যস্ত থাকবো এবং পর্যায়ক্রমেভাবে আমরা সংগ্রহ করব। কোনো কোম্পানিকে এক লটে আমার পোর্টফোলিও খালি করে কিনবো না, আমরা ধারাবাহিকভাবে কিনবো। দাম কমে যদি যায় আমরা আবার কিনবো, দাম কমে যদি আবার কিনবো। আমাদের টার্গেট প্রফিট না হওয়া পর্যন্ত আমরা বিক্রি করবো না। লস দিয়ে বিক্রি করে বা হাত বদল করে বের হয়ে অন্য কোম্পানিতে এন্ট্রি নিব না। সুতরাং আমরা আশা করছি যে আগামী রবিবার থেকে বাজারে একটি পজিটিভ মুভমেন্ট হবে, যেহেতু কর্মকর্তা কর্মচারীদের মামলা মোকদ্দমার একটা বিষয় জড়িয়ে গেছে। সুতরাং কেউ এই সময় আর এই দুর্নীতির সাথে সহসা সংযুক্ত হবে না, নতুন করে দুর্নীতির ফাঁদে কেউ পা দেবে না। যতই অপরাধী হোক না কেন, আইনের প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন তারা কিছুটা দিনের জন্য হলেও গা ঢাকা দিয়ে থাকে। আমি আশা করছি শক্তভাবে যারা দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে প্রতিহত করতে হবে। সকল বিনিয়োগকারীরা এখানে আপনাদের উদ্যত আহ্বান জানায় যে মাকসুদ সাহেব যদি উনি ভালো পথে ফিরে থাকেন, তার পাশে থেকে তাকে সহযোগিতা করা দরকার। এবং আমি সকলের জন্য শুভকামনা করছি। আর যেখানেই আল্লাহ হাফেজ, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।